আজকে পড়ানোর মেন টপিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। ওকে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আগের দিন আমরা যেটা পড়েছিলাম ভারতবর্ষের যে রিজিয়নাল ভূপ্রকৃতি সম্পর্কে, ভারতবর্ষে না পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি রিলেটেড বিষয় আজ আগের দিন হয়েছিল। যেমন পার্বত্য অঞ্চল অর্থাৎ পাহাড়ি অঞ্চল, মালভূমি অঞ্চল এবং বদ্বীপ অঞ্চল। ঠিক আছে, এই সমস্ত পার্টগুলো আমরা অলরেডি জেনে গেছি। ওকে, তো আমি এখান থেকে দুই একটা প্রশ্ন করছি, আশা করি তোমরা বলতে পারবে। আচ্ছা, পশ্চিমের পাহাড়ি অঞ্চল যেটা রয়েছে, মালভূমি এবং পাহাড়ি অঞ্চল যেটা রয়েছে, সেই মালভূমি এবং পাহাড়ি অঞ্চলে ছোট ছোট টিলাগুলিকে কি বলা হয়? চয়নিকা বলো, তাড়াতাড়ি বলো। আচ্ছা, ডুংরি। আচ্ছা, নেক্সট প্রশ্ন। নার্গিস বলবে যে পশ্চিমবঙ্গের অযোধ্যা পাহাড়ে একটা দুটো জলপ্রপাত দেখা যায়, তার মধ্যে একটা জলপ্রপাতের নাম বলো। না পারলে বলে দেবে পারবো না। কুঞ্চিকল কোথায়? পুরুলিয়াতে কুঞ্চি? তুই পড়াশোনা কি ছেড়ে দিয়েছ না কি বলতো? কর্ণাটকে এসে কুঞ্চিকল, আর এটা আমি পশ্চিমবঙ্গ পড়াচ্ছি তো। সুস্মিতা বলো তো, সহেলি বলো। ব্রাহ্মণী, ইয়েস। ব্রাহ্মণী না, ব্রাহ্মণী এবং এবং টুরগা, হ্যাঁ। টুরগা এবং ব্রাহ্মণী দুটো জলপ্রপাত আছে পশ্চিম, মানে পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে। ঠিক আছে, অবশ্যই আমি একটাই জিজ্ঞাসা করছি, একটা বললেই হবে। আর ওই সুস্মিতা মনে হচ্ছে একটা বললো, ঠিক আছে। ওকে, তো আগের দিন ভূপ্রকৃতি সম্পর্কে ডিটেলস আলোচনা হয়ে গেছে। যারা ক্লাস করনি বা করনি দেখে নেবে বা নোটসটা পড়ে নেবে, আশা করি হয়ে যাবে। আজকে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের আহ ভূপ্রকৃতির পরে যেটা আছে সেটা হচ্ছে নদী। ঠিক আছে, অর্থাৎ নদ নদী সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, হেডিং করো পশ্চিমবঙ্গের নদ নদী। ওকে, আচ্ছা, স্ক্রিন শেয়ার হচ্ছে? স্ক্রিন শেয়ার হচ্ছে? ওকে, ম্যাপগুলো ছোট ছোট হয় কেন ডাউনলোড করার পরে? দেখো, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ম্যাপ, দেখতে পাচ্ছ? পশ্চিমবঙ্গের ম্যাপের একটা দুটো আমি ম্যাপ ডাউনলোড করেছি, তার মধ্যে দেখা যাচ্ছে না হেজি, মানে বুঝতে পারছি না, আগেরটা ছোট হয়ে আছে। যাই হোক, যতটুকু দেখা যাচ্ছে আশা করি মোটামুটি একটা তোমাদের ওখান থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে। পশ্চিমবঙ্গের নদ নদী উত্তর থেকে দক্ষিণে ভূপ্রকৃতিগত বৈচিত্র্যের জন্য নদীরও বৈচিত্র্য তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের নদ নদীর ক্ষেত্রে। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গের নদ নদী আমরা আলোচনা করার জন্য এই নদ নদীকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের নদ নদীকে আমরা তিনটে ভাগে ভাগ করে আলোচনা করব। অর্থাৎ পশ্চিমবঙ্গের নদ নদীকে তিনটে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চলের নদী, ২ নম্বর মালভূমি অঞ্চলের নদী, আর একটা সুন্দরবন অঞ্চলের নদী। অর্থাৎ আমরা যেমন ভূপ্রকৃতি ক্ষেত্রে পাহাড়ি অঞ্চল, মালভূমি অঞ্চল আর সমভূমি অঞ্চল করেছি, এখানে ভূপ্রকৃতির ওপর ভিত্তি করে নদ নদীর সৃষ্টি হয়। স্পেশালি ভূপ্রকৃতি এবং স্বাভাবিকদের উপর ডিপেন্ড করে কিছুটা। তো পার্বত্য অঞ্চলের নদী, মালভূমি অঞ্চলের নদী এবং বদ্বীপ অঞ্চলের নদী, অর্থাৎ বদ্বীপ বলতে যেটা সুন্দরবন অঞ্চলের নদ নদী। ঠিক আছে, তো হিমালয় পার্বত্য অঞ্চলের নদ নদী কেমন হতে পারে? আমরা জানি যে হিমালয় পার্বত্য অঞ্চলের উচ্চতা বেশি, সেই কারণে এখানে অসংখ্য হিমবাহ রয়েছে এবং হিমবাহ থেকে হিমবাহের বরফ গলা জল জমে নদী সৃষ্টি হয়ে
যে জলপ্রবাহ সৃষ্টি হয় সেগুলো হচ্ছে নদীর ধারা হিসাবে প্রবাহিত হয়। অর্থাৎ হিমালয় পার্বত্য অঞ্চল থেকে যে সমস্ত নদীর সৃষ্টি হয়েছে সেগুলো সাধারণত বরফ গলা জলে পুষ্ট। জাস্ট শুনবে, এখন লিখতে হবে না, আমি যখন বলবো লিখে নেবে। কি বললাম, যে হিমালয় পার্বত্য অঞ্চল থেকে যে সমস্ত নদী সৃষ্টি হয়েছে সেগুলো সাধারণত বরফ গলা জলে পুষ্ট, অর্থাৎ যে সমস্ত নদীতে সারা বছর তুমি জল দেখতে পাবে। ঠিক আছে। অন্যদিকে তোমরা এই দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, অর্থাৎ এই সমস্ত অঞ্চলগুলো মালভূমি অঞ্চলের নদী। এই অঞ্চলগুলো সাধারণত একটু উচ্চতা বিশিষ্ট এবং বিভিন্ন অঞ্চল থেকে বৃষ্টির জলে, এগুলো সাধারণত বৃষ্টির জলে পুষ্ট নদী। অর্থাৎ কেবলমাত্র এই সমস্ত নদীগুলিতে কেবলমাত্র বর্ষাকালে তুমি জল দেখতে পাবে, বা অন্য সময় তুমি গেলে, অর্থাৎ এই সময় যে এখন গরম পড়ছে, অর্থাৎ এই জুন মাসে হয়তো একটু বৃষ্টি বৃষ্টি হবে, এই এপ্রিল মে মাস নাগাদ তুমি এই সমস্ত নদীতে যাবে, দেখবে প্রায় শুকিয়ে আছে, মানে জলই প্রায় থাকে নেই বললেই চলে। অর্থাৎ এই মালভূমি অঞ্চলের নদীগুলির বৈশিষ্ট্য এগুলো, অর্থাৎ এগুলো বর্ষার জলে পুষ্ট। বর্ষাকাল যখন হবে তখন নদীগুলো একদম পরিপূর্ণ থাকে এবং এই সমস্ত নদীগুলো থেকে আবার বন্যাও হয়ে যায়। আচ্ছা, আর একটা নদী আছে যেটা সুন্দরবন অঞ্চলের নদী, অর্থাৎ সুন্দরবন অঞ্চলের নদীগুলো সাধারণত আমরা বুঝতেই পারছি যে এখানে সাগর রয়েছে, বঙ্গোপসাগর রয়েছে, বঙ্গোপসাগর অর্থাৎ জোয়ার ভাটার জলে এই সমস্ত নদীগুলো পুষ্ট থাকে। অর্থাৎ এই জোয়ারের সময় এই সমস্ত নদীগুলির জল লবণাক্ত হয়ে যায়। লবণাক্ত অ্যাকচুয়ালি বেশিরভাগ সময় লবণাক্ত হয়ে থাকে, অর্থাৎ লবণাক্ত জলে পুষ্ট, অর্থাৎ জোয়ার ভাটা জলে পুষ্ট। এখানে সারা বছর এই সমস্ত নদীতে সারা বছর জল থাকে, সারা বছর তুমি জল দেখতে পাবে। ঠিক আছে। অর্থাৎ আমরা যদি পুরো পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখি এবং তাদের ভূমিরূপগত বৈচিত্র্য দেখি, তাহলে ভূমিরূপগত বৈচিত্র্য উত্তরে পার্বত্য অঞ্চলে এখানে উচ্চতা বেশি এবং মালভূমি অঞ্চলে উচ্চতা বেশি, এবং অ্যাকচুয়ালি সমস্ত নদীগুলো তাদের ডিরেকশনটা কোন দিকে প্রবাহিত হচ্ছে, উত্তর এবং পশ্চিম থেকে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে তাদের ডিরেকশন, অর্থাৎ দক্ষিণ এবং পূর্ব দিকে প্রবাহিত হয়ে তারা বঙ্গোপসাগরে মিশেছে সমস্ত নদীগুলো। ঠিক আছে। এবার এই পশ্চিমবঙ্গের যদি নদ নদী আমরা পড়ি, তাহলে প্রধান যে নদীটা এসে পড়বে সেটা হচ্ছে গঙ্গা নদী। ঠিক আছে। তাহলে যদি বলা হয় পশ্চিমবঙ্গের প্রধান নদী কি, গঙ্গা নদী, অর্থাৎ পশ্চিমবঙ্গে গঙ্গা নদী সব থেকে বড় রয়েছে, মানে দীর্ঘতম যেটাকে বলা হয়, এর লেন্থ সব থেকে বেশি আছে, প্রায় 540 কিলোমিটার লেন্থ রয়েছে। ঠিক আছে। এবারে গঙ্গা নদীকে আমরা অনেকে আমরা এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ মুর্শিদাবাদের এই অংশটুকু মেন যে গঙ্গা, এটা হচ্ছে অর্থাৎ একটা বাংলাদেশ চলে গেছে পদ্মা নামে, আর একটা দক্ষিণ দিকে হুগলি বা ভাগীরথী নামে দক্ষিণে প্রবাহিত হয়েছে। ওকে। তাহলে মেন যে গঙ্গা এটা অল্প, মাত্র 20 কিলোমিটার হবে। তবে গঙ্গা থেকে এই যে শাখা নদী চলে গেছে ভাগীরথী পর্যন্ত, একদম বঙ্গোপসাগরে মিশেছে, এইটা মিলে অর্থাৎ এই মুর্শিদাবাদ থেকে শুরু করে একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত টোটাল গঙ্গা নদীর দৈর্ঘ্য 520 কিলোমিটার। মনে রাখবে, আমি জাস্ট বলছি, জাস্ট শুনে রাখো, মনে রাখবে, আমি পরে লিখে দিচ্ছি, এবং এটা হয়ে গেলে, আমি বোঝানো হয়ে গেলে আমি পড়া ধরবো। ঠিক আছে। এখন আমি লেখাচ্ছি না। আচ্ছা, তাহলে গঙ্গা নদীর দৈর্ঘ্য কত হলো? গঙ্গা নদীর দৈর্ঘ্য হলো 520 কিলোমিটার। 520 কিলোমিটার। হ্যাঁ। আচ্ছা, এবার গঙ্গা, আচ্ছা, অ্যাকচুয়ালি গঙ্গা আমাদের পশ্চিমবঙ্গে যেটা প্রবাহিত হচ্ছে পুরোটা গঙ্গার একেবারে নিম্নগতি। ঠিক আছে। গঙ্গার একেবারে নিম্নগতি, অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের কাছে গঙ্গা মানে প্রবেশ করে, তারপরে এই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ওই যে ভগবান গোলা রয়েছে না, ভগবান গোলা ধুলিয়ান বলে জায়গা আছে, এই ভগবান গোলা ধুলিয়ান নামক জায়গা থেকে গঙ্গা নদী দুটো ভাগে ভাগ হয়ে গেছে। কোথা থেকে? ধুলিয়ানের নিকট, অর্থাৎ ধুলিয়ানের কাছ থেকে গঙ্গা নদী দুটো ভাগে ভাগ হয়ে গেছে। যারা এই অঞ্চলে থাকে, অর্থাৎ মুর্শিদাবাদে থাকে, তারা পার্টিকুলারলি বলতে পারবে যে কোন জায়গায় অ্যাকচুয়ালি ধুলিয়ান হবে। এবার ধুলিয়ান বলতে এবার অনেকটা বড় এলাকা, আবার ধুলিয়ানের মধ্যে কোনো একটা ছোট্ট জায়গা সেখান থেকে প্রবাহিত হয়েছে। ঠিক আছে। ভগবান গোলা যাই হোক হবে, এখান থেকে দুটো ভাগে ভাগ হয়ে যায়। এখানে প্রশ্ন আসে যে কোথায় থেকে গঙ্গা নদী দুটো ভাগে ভাগ হয়েছে। একটা কি, ওই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ভগবান গোলার ধুলিয়ান থেকে। ঠিক আছে। যাই হোক, দুটো শাখা বিভক্ত হয়ে গেছে, একটা ভাগীরথী নামে দক্ষিণে প্রবাহিত হয়েছে, আর একটা পদ্মা নামে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। ঠিক আছে। এবারে গঙ্গার যে ভাগীরথী আর হুগলি, ভাগীরথী এবং হুগলি নাম নিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে
একেবারে বঙ্গোপসাগরে মিশেছে। ওকে, যেটা হচ্ছে কিন্তু যেটা হচ্ছে একেবারে সেকেন্ড শাখা, এবং কিন্তু প্রধান শাখা যেটা একেবারে পূর্ব দিকে চলে গেছে সেটা হচ্ছে প্রধান শাখা, যেটা পদ্মা নামে, অর্থাৎ গঙ্গার যে প্রধান শাখা সেটা পদ্মা নামে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই গঙ্গা যখন প্রবাহিত হয়, এই ম্যাপটা ভালো করে দেখলে বুঝতে পারবে যে গঙ্গা যখন প্রবাহিত হয়েছে তখন মুর্শিদাবাদ, এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা, এই মুর্শিদাবাদ জেলাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে। ওকে, কোন নদী? গঙ্গা বা ভাগীরথী নদী। আচ্ছা, এবারে এই পশ্চিমবঙ্গে গঙ্গা বা ভাগীরথী কি নামে পরিচিত? গঙ্গা নামে, গঙ্গা নদী নামে আমরা চিনি। ঠিক আছে, গঙ্গা বা ভাগীরথী আমরা যেটাকে বলে থাকি এটা আমরা গঙ্গা নামে চিনি, এটা মূল গঙ্গা নদী যেহেতু। ঠিক আছে। আচ্ছা, এই যে মুর্শিদাবাদ থেকে এই মুর্শিদাবাদ থেকে শুরু হচ্ছে, মুর্শিদাবাদ থেকে দুটো নাম আছে, একটা ভাগীরথী নদী আর একটা হুগলি নদী নামে চিনি। আমাদের এই যে ডায়মন্ড হারবার, আমাদের যে আমরা যেখানে থাকি এটাকে আমরা হুগলি নদী বলে থাকি। ঠিক আছে। আবার ভাগীরথীও নাম আছে, তাহলে এখানে প্রশ্ন আছে যে কোন জায়গা থেকে কোন পর্যন্ত ভাগীরথী নদী, আবার কোথা থেকে কোন পর্যন্ত হুগলি নদী, এটা আমাদের পরীক্ষাতে আসে, তবে অতটা ডিপে আসে না। যাই হোক, আমি বলে দিচ্ছি, দেখো এই ভাগীরথী নদীটা শুরু হচ্ছে কোথা থেকে? মুর্শিদাবাদ থেকে। ঠিক আছে, মুর্শিদাবাদ থেকে হুগলি, হুগলি কার বাড়ি? ওই এর বাড়ি, ওই যার বাড়ি হবে, দেবশ্রীর বাড়ি হবে, মানে হুগলি পর্যন্ত। ঠিক আছে, কোন পর্যন্ত? মুর্শিদাবাদ থেকে হুগলি পর্যন্ত হচ্ছে তোমার ভাগীরথী নামে পরিচিত। তাহলে ম্যাপটা তোমরা clear? হ্যাঁ, ওই নবদ্বীপের পর্যন্ত তো, নবদ্বীপ নদিয়ার পড়ছে, নদিয়ার পরেই তো হুগলি। হুগলি শহর পর্যন্ত আর কি, হুগলি শহর পর্যন্ত এটা ভাগীরথী নামে পরিচিত। ঠিক আছে, তারপরে হুগলি থেকে যখন শুরু হচ্ছে, স্টার্ট হচ্ছে, তখন হুগলি নদী শুরু হয়ে যাচ্ছে। ওকে, হুগলি থেকে একদম মোহনা পর্যন্ত। তাহলে হুগলি নদী কেন বলা হচ্ছে? কারণ হুগলি থেকে স্টার্ট হচ্ছে বলে। ঠিক আছে, চলো লিখে নাও। আচ্ছা, লিখতে হবে। নেক্সট হচ্ছে যেটা বলছিলাম, তাহলে ভাগীরথী নদী এবং হুগলি নদী বিষয়টা ক্লিয়ার হয়েছে আশা করি। আচ্ছা, এবারে এই ভাগীরথী বা হুগলি নদীর ওপর একটা বাঁধ নির্মাণ করা হয়েছে, তাই না? যেটাকে বলা হয় ফারাক্কা বাঁধ। ফারাক্কা বাঁধ কোন জেলাতে অবস্থিত? মুর্শিদাবাদ জেলায় অবস্থিত, অর্থাৎ মুর্শিদাবাদ থেকে, মুর্শিদাবাদে অবস্থিত ফারাক্কাবাদ। ফারাক্কা মুর্শিদাবাদে তো নাকি? হুম। এই মুর্শিদাবাদে ফারাক্কাবাদ কত সালে তৈরি করা হয়েছে? 1975 সালে তৈরি করা হয়েছে। ওকে, কি কারণে নির্মাণ করা হয়েছে এটা পরীক্ষাতে আসে, মানে ডাব্লিউবিসিএস অনেকবার এসেছে যে এই এই, ফারাক্কা বাঁধটা কেন নির্মাণ করা হয়েছে। ঠিক আছে, তাহলে প্রশ্নের উত্তরটা কিভাবে লিখবে যে 1975 সালে কলকাতা বন্দরকে রক্ষা করার জন্য বা বাঁচানোর জন্য ফারাক্কা হুগলি নদীর ওপর ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়েছে। ওকে, ব্যাস, এখান থেকে এই পর্যন্ত। তারপরে যখন এতে পড়ছে আর কি, বঙ্গোপসাগরে পড়ছে, তো জোয়ার ভাটা জলের সঙ্গে মিশে যাচ্ছে এবং এখানে অনেকগুলো উপনদী সৃষ্টি হয়ে গেছে, অর্থাৎ হুগলির বা হুগলি নদীর যখন বঙ্গোপসাগরে মেশে তখন তার আগে অনেকগুলো শাখায় প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মেশে, যেগুলো আমরা গঙ্গার শাখা, আহ, শাখা নদী বলে থাকি আর কি। ঠিক আছে, সেগুলো কি কি? যেমন শাখা নদী কোনগুলো? যেমন মাথাভাঙা, জলঙ্গি, ভৈরবী, বিদ্যাধরী, ইছামতি, এই সমস্ত হচ্ছে গঙ্গার একেবারে আহ, দক্ষিণের শাখা নদী। ঠিক আছে, এবং যে কিছু কিছু গঙ্গার উপনদী রয়েছে, গঙ্গার মানে যেগুলো পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বা উপর দিয়ে প্রবাহিত হয়েছে, যেগুলো গঙ্গার উপনদী। ঠিক আছে, যেমন যেমন দামোদর, রূপনারায়ণ, এগুলো এগুলো দেখা যাচ্ছে না, হেজি হয়ে আছে। দামোদর, রূপনারায়ণ, ঠিক আছে, তারপরে অজয়, এই সমস্ত। জুম করলে আরো ইয়ে হয়ে যাবে, দেখো বুঝতে পারো কিনা, দেখতে পাচ্ছ তোমরা?
দেখা যাচ্ছে না, হেজি হয়ে গেছে। যাই হোক, ম্যাপটা এরকম হয়তো। তো এই হচ্ছে এবং দক্ষিণ দিকে যখন প্রবাহিত, আচ্ছা যেটা বললাম কিছু গঙ্গার কিছু উপনদী রয়েছে, সেগুলো যে অজয়, দামোদর, ময়ূরাক্ষী, তারপরে হচ্ছে তোমার এইগুলো হচ্ছে কি কংসাবতী, এগুলো কি গঙ্গার উপনদী। আর যখন এই বঙ্গোপসাগরে এসে মিশেছে, বঙ্গোপসাগরে মিশার আগে আর কি কিছু নাম নিয়ে কিছু উপনদী হচ্ছে প্রবাহিত, উপনদী না শাখা নদী, শাখা নদী আর কি, আহ, শাখা নদী, গঙ্গার শাখা নদী একেবারে বঙ্গোপসাগরে মিশেছে। সেই সমস্ত নদীগুলো যেমন বললাম কি জলঙ্গি, মাথাভাঙা, ভৈরবী, চূর্ণী, এগুলো হচ্ছে কি গঙ্গার শাখা নদী। ঠিক আছে, এবার পশ্চিমবঙ্গে অসংখ্য নদী আছে যেগুলো আমাদের একটু ডিটেলসে পড়তে হবে। ঠিক আছে, যেমন তিস্তা, তোরসা, জলঢাকা, মহানন্দা, সংকোচ, এগুলো হচ্ছে প্রধান নদী। এই প্রধান নদী এগুলো হচ্ছে কি উত্তরে, উত্তরে হচ্ছে পার্বত্য অঞ্চলের নদী, নদ নদী। ঠিক আছে, সেগুলো কি কি তিস্তা, তোরসা, জলঢাকা, এগুলো হচ্ছে কি মহানন্দা, এই 4-5টা নদী হচ্ছে উত্তরে পার্বত্য অঞ্চলের নদী, একটু ডিটেলস পড়তে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে দামোদর অঞ্চলে যদি আমি চলে যাই, অর্থাৎ দক্ষিণ দিকে যদি চলে যাই, দক্ষিণ পশ্চিম দিকে মালভূমি অঞ্চলে যে সমস্ত নদীগুলো পড়তে হবে যেমন দামোদর, অজয়, ঠিক আছে, ময়ূরাক্ষী, এই সমস্ত নদীগুলো পড়তে হবে। এবং দক্ষিণে সুন্দরবন অঞ্চলে কিছু নদী আছে, অতটা ইয়ে করতে হবে না, কারণ সুন্দরবন অঞ্চলের নদীগুলো সবই ওই মানে একটু জাস্ট কয়েকটা নাম জানলে হয়ে যাবে, সেরকম কিছু তার সোর্স নেই, কারণ সবই তো জোয়ার ভাটা জলে পুষ্ট, সেই কারণে সেই রকম অত পড়তে হবে না। মেন যেটা পড়তে হবে পার্বত্য অঞ্চল এবং মালভূমি অঞ্চলের নদ নদী। ঠিক আছে, এই হলো একটু আলোচনা পশ্চিমবঙ্গের নদ নদী সম্পর্কে। ঠিক আছে, এবার আমরা কিছু ইনফরমেশন লিখবো। ঠিক আছে, চলো খাতা বের করো এবার। প্রথমে লেখো, লেখো পশ্চিমবঙ্গের নদ নদীকে 3টি ভাগে ভাগ করা হয়। আচ্ছা, তার আগে যতটুকু আমি পড়েছি কিছু মনে আছে নাকি আমি জিজ্ঞাসা করে নিই তাড়াতাড়ি। ঠিক আছে, চলো একেবারে দক্ষিণ থেকে শুরু করছি। আচ্ছা, প্রথমে বলো, গ্রুপে দিতে হবে না, মুখে বলো, গ্রুপে দিতে টাইম চলে যাবে, মুখে বলে দিতে হবে, একা একা আমি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞাসা করছি। আচ্ছা, দক্ষিণ থেকে শুরু করছি। আচ্ছা, প্রথমে সুতপা বলো যে পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি? দৈর্ঘ্য কত? নেক্সট সুস্মিতা, গঙ্গা নদী, ঠিক আছে অসুবিধা নেই, গঙ্গা নদী কোন জেলাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে? সুস্মিতা, এই সুস্মিতা হয়ে গেছে। আচ্ছা, সাহিলি বলো, গঙ্গা নদী কোন জেলাকে দুটি ভাগে ভাগ করেছে? আচ্ছা, আমি প্রশ্নটা জিজ্ঞাসা করছি, মুর্শিদাবাদ উত্তর হবে, মুর্শিদাবাদ জেলাকে দুটি ভাগে ভাগ করেছে। ঠিক আছে, ডিটেলস বলেছে। রাজীব বলো, চূর্ণী, মাথাভাঙা কোন অঞ্চলের নদী? আচ্ছা, ঠিক আছে, নেক্সট রাজশ্রী বলো, তিস্তা, তোরসা, এই সমস্ত নদীগুলি আহ, প্রকৃতি কেমন? বৃষ্টির জলে পুষ্ট নাকি বর্ষা বড় গোলা জলে পুষ্ট? হ্যাঁ, ঠিক আছে। প্রিয়াঙ্কা বলো, ফারাক্কা বাঁধ কত সালে নির্মাণ করা হয়? 1975। আচ্ছা, ঠিক আছে। নার্গিস বলো, কোন উদ্দেশ্যে ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়? কলকাতা বন্দরে কি?
আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাঁচানোর উদ্দেশ্যে, ঠিক আছে। নেক্সট হচ্ছে মৌপিয়া। ফাল্গুন এবং চৈত্র, এটা ধরো চৈত্র মাস, ঠিক আছে, ফাল্গুন এবং চৈত্র মাসে এমন একটা নদীর নাম বলো যেখানে জল থাকে, খুব কম থাকে। আচ্ছা, ঠিক আছে, সুনন্দা বলো। দ্বারকেশ্বর নদী কোন জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে? হুম। আচ্ছা, মৌলি বলো, সুন্দরবন মালভূমি অঞ্চলে কয়েকটা নদীর নাম বলে যাও। হ্যাঁ, দামোদর তো অবশ্যই হবে। হ্যাঁ, পশ্চিমবঙ্গে মানে মালভূমি অঞ্চলের উপর দিয়ে অনেকগুলো প্রবাহিত হয়েছে, দামোদর আর নেই। মঞ্জিনা বলে দাও। হ্যাঁ, মঞ্জিনা বলো। লাচেন এবং লাচুং, ঠিক আছে, লাচেন এবং লাচুং, এই দুটো মানে নদী থেকে একটা নদী সৃষ্টি হয়েছে, তার নাম কি? হ্যাঁ, সেটা তুমি বলো। ঠিকই বলছো, তো তিস্তা হবে। পারে না বলো। তিস্তা। হ্যাঁ, 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 ঠিকই বলেছো, ঠিকই আছে। নেক্সট, ইয়ে বলো, পারে না বলো, জেমে হিমবাহ থেকে কোন নদী উৎপন্ন হয়েছে? না। হুম হুম হুম, তিস্তা। হ্যাঁ। আচ্ছা, নেক্সট হচ্ছে ডালিয়া। শিলিগুড়ি শহরের উপর দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? শিলিগুড়ি শহরের, হ্যাঁ, এনিওয়ান কেউ বলে দাও। হ্যাঁ, মঞ্জিনা বলো। জলপাইগুড়ি।
তিস্তা এবং করলা করলা আমি কি জানবো, যাই হোক আর ভুলে গেছি। চয়নিকা, চয়নিকা লাস্ট প্রশ্ন। জলপাইগুড়ি শহর এর উপর দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? সঠিক উত্তর দিয়ে দিয়েছে। চলো ওকে, ভালো হয়েছে। নেক্সট তোমরা লিখতে শুরু করো। ওকে, বলো বলো। হ্যাঁ, করলাই হবে, করলা জানি। তিস্তা এবং তিস্তা এবং করলা দুটোই থাকে, ঠিক আছে, অপশানে দুটোই থাকে। তিস্তা এবং করলার উপর দিয়ে মানে অ্যাকচুয়ালি, হ্যাঁ। না না, এবার তিস্তা দেখো, অবশ্যই তার, হ্যাঁ ঠিক আছে, কিন্তু শহরটা তৈরি করেছে তিস্তা। ওইখানে অপশানে সবসময়, হুম হুম হুম, হ্যাঁ 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 হ্যাঁ, অ্যাকচুয়ালি করলার মানে মেন নদী যেমন করলা, অ্যাকচুয়ালি অতটা করলা নদী সেরকম অতটা ফেমাস ভাবে এ করা হয়নি, কিন্তু অ্যাকচুয়ালি করলা হবে। এবং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, হ্যাঁ হ্যাঁ, যেমন ধরো, আচ্ছা হুম, আচ্ছা যেমন ধরো এই যে টিস্কো, টিস্কো কোন নদীর তীরে গড়ে উঠেছে? না 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 না, ইয়েস ইয়েস, খড়কাই এবং সুবর্ণরেখা এই দুটোই বলতো, ঠিক আছে। তো সেই রকম আর কি, খড়কাই মানে অ্যাকচুয়ালি সুবর্ণরেখা মনে হবে, সুবর্ণরেখা আছে অবশ্যই, সুবর্ণরেখারও অবদান আছে। খড়কাইকার খড়, হুম, তো এরকম আর তিস্তা আর করলাও সেরকম জলপাইগুড়ি। ঠিক আছে, চলো, তুমি সব পারবে, নাও চাপ নেই, দরকার নেই, নেক্সট লেখো। দেখো পশ্চিমবঙ্গের নদীগুলিকে তিন ভাগে ভাগ করা হয়। পশ্চিমবঙ্গের নদীগুলিকে তিন ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, এবার লেখো। এক নম্বর লেখো। আরে ভাই ওগুলো লিখতে হবে না, যা বলবো তাই লিখে নেবে। টিস্কো লিখতে হবে না, পরে লিখবে এখানে আরে ওটা টপে আছে, লিখে নাও। তিস্তা, কি বলছিলাম ওই টিস্কো, সুবর্ণরেখা এবং ইয়ে খড়কাই। লেখো, পশ্চিমবঙ্গের নদ নদীকে তিন ভাগে ভাগ করা হয়। নাম্বার ওয়ান লেখো, হিমালয়, হিমালয়ের নদী। দু নম্বর লেখো মালভূমি নদী। তিন নম্বর লেখো সুন্দরবনের নদী। নাম্বার ওয়ান লেখো হিমালয়ের নদী, দু নম্বর লেখো মালভূমির নদী, এবং তিন নম্বর অঞ্চল টঞ্চল আর বলছি না, যে চার নম্বর এই তিন নম্বর লেখা সুন্দরবনের নদী। হয়েছে, প্যারা চেঞ্জ করে লেখো। লেখো পার্বত্য অঞ্চলের, লেখো হিমালয় পার্বত্য অঞ্চল
থেকে সৃষ্ট নদীগুলি বড় গোলা জলে পুষ্ট বলে সারা বছর জল থাকে। হিমালয় পার্বত্য অঞ্চল থেকে সৃষ্ট নদীগুলি বড় গোলা জলে পুষ্ট বলে সারা বছর জল থাকে। নেক্সট লেখো, প্যারা চেঞ্জ ইনফরমেশন লেখো। পশ্চিমের মালভূমি অঞ্চলের নদ নদীগুলি বর্ষার জলে পুষ্ট বলে। হ্যাঁ বলো। আরে ভাই সবই লেখাবো, তুমি চুপচাপ লিখে যাও, যা যা লেখাচ্ছি লিখে যাও। লেখো পশ্চিমের মালভূমি অঞ্চলের নদ নদীগুলি বর্ষার জলে পুষ্ট বলে। মে, জুন, এপ্রিল মে মাস নাগাদ জল থাকে না। হয়েছে? যেমন কয়েকটা নদীর নাম লিখে নাও। দামোদর, অজয়, দ্বারকেশ্বর, শিলাবতী। হ্যাঁ, এপ্রিল মে জুন মাস নাগাদ জল প্রায় থাকে না। হ্যাঁ, কয়েকটি নদীর নাম লিখে নাও। কি বলছো? গঙ্গার উপনদী, ইয়েস। উপনদী মানে কি? উৎস থেকে উৎস ঠিক আছে, ভালো করে বুঝিয়ে দিয়েছে আশা করি মৌলি আর হচ্ছে প্রিয়াঙ্কা। লেখো নদীগুলোর নামগুলো লেখো। কি কি বললাম? অজয়, দামোদর, ময়ূরাক্ষী। অজয়, দামোদর, ময়ূরাক্ষী। ঠিক আছে। দ্বারকেশ্বর, শিলাবতী এগুলো লিখেছো? দ্বারকেশ্বর, শিলাবতী, কংসাবতী, হলদি, সুবর্ণরেখা। আরো লিখবে? ব্রাহ্মণী। লেখো, লিখেই যাও। আচ্ছা, পশ্চিমে মালভূমি অঞ্চলে নদ নদীগুলোর নাম লেখো। ব্রাহ্মণী, দ্বারকা, অজয়, দামোদর, ময়ূরাক্ষী, শিলাবতী,
কংসাবতী, সুবর্ণরেখা। ঠিক আছে। আচ্ছা, একেবারে লিখিয়ে দিলে ভালো হয়ে যায়, একেবারে মালভূমি অঞ্চলে আছে, পার্বত্য অঞ্চল থেকে শুরু করলে ভালো হতো। আচ্ছা, ঠিক আছে। হলদি, সুবর্ণরেখা, কংসাবতী, কেলেঘাই, শিলাবতী, দ্বারকেশ্বর, ময়ূরাক্ষী, রূপনারায়ণ। কত লিখবে? চলো এবারে লেখো হয়েছে। সুন্দরবন অঞ্চলের নদ নদীগুলি জোয়ার ভাটা জলে পুষ্ট, ফলে সারা বছর জলের যোগান থাকে। নদীগুলো কি কি? যেমন কয়েকটি নদী হলো, লেখো, বলি নামগুলো। আচ্ছা, লেখো, ভৈরবী, জলঙ্গি, মাথাভাঙা, চূর্ণী, ইছামতি। ভৈরবী, জলঙ্গি, মাথাভাঙা, চূর্ণী, ইছামতি। হয়েছে। প্রধান নদী মাথাভাঙা। হুম। মাতলা নদী দেখো, অ্যাকচুয়ালি সুন্দরবন অঞ্চলে যদি বলা হয় তাহলে মাথাভাঙা, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে ওই যে পদ্মা নদী আছে না, পদ্মা থেকে উৎপন্ন হয়েছে। ঠিক আছে। এবারে পদ্মা থেকে উৎপন্ন হয়ে মানে দুটো শাখাতে বিভক্ত হয়ে গেছে, একটা হচ্ছে ইছামতি, ইছামতি, আর এক কালিন্দী নদী। ঠিক আছে, কালিন্দী নদীর নাম হচ্ছে ইছামতি, কালিন্দী। এই সমস্ত নদীগুলো উৎপত্তি মানে ওখান থেকে উৎপত্তি হয়েছে মাথাভাঙা। তাহলে মাথাভাঙা হচ্ছে প্রধান নদী সুন্দরবনে যদি বলা হয়। ঠিক আছে। তারপরে যেটা রয়েছে জলঙ্গি নদী। ঠিক আছে। জলঙ্গি নদীও পদ্মা থেকে উৎপন্ন হয়েছে, পদ্মা নদী থেকে উৎপন্ন হয়েছে। ওকে। এবারে উৎপন্ন হয়ে এই দিকে প্রবাহিত হয়েছে, একেবারে সুন্দর মানে বঙ্গোপসাগরে মিশেছে আর কি। তারপরে যেটা বলছো মাতলা, এইগুলো মাতলা কি বলতো, মাতলা হচ্ছে নদী। এইবারে মাতলা নদীতে খুবই মাতালের মতো মাতলায় আর কি। ঠিক আছে, খুব বর্ষার সময় বিশাল ঢেউ হয়, বিশাল মানে মাতাল হয়ে যায়। ওই কারণে মাতাল বলা হয়, মাতাল, এই সরি না, মাতাল করে আর কি, মাতাল করে মাতলা বলা হয়। ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ। এবার আমরা যেটা আমরা জানবো সেটা হচ্ছে তোমার, এবারে করো আর কি, ভালো করে এবারে পার্বত্য অঞ্চলের নদ নদী সম্পর্কে একটু ভালো করে লিখে দিই এবং বিষয় একটু বলি। চলো এবার হেডিং করো। আচ্ছা, এই ইনফরমেশন গুলো একটু আচ্ছা এর মধ্যেই করি দেবো করি, চলো হেডিং করো, উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের নদ নদী। তার আগে গঙ্গা আর ভাগীরথীটা একটু হালকা করে করে দিলে ভালো হতো, দিয়ে আর ওইটা ধরলে ভালো হতো। হ্যাঁ। আচ্ছা চলো এটা করো, উত্তরে পার্বত্য অঞ্চলের নদ নদী। ঠিক আছে। আচ্ছা, উত্তরে পার্বত্য অঞ্চলের নদ নদীগুলোর নাম লিখে নাও কয়েকটা। লেখো, নদ নদী, তিস্তা,
মহানন্দা, জলঢাকা, তোরসা, কালজানি, রায়ঢাক, সংকোষ, এগুলো লিখে যাও পরপর। ঠিক আছে? তো উত্তরে পার্বত্য অঞ্চলে বা উত্তরবঙ্গের নদী যেগুলোকে বলা হয়, উত্তরবঙ্গে যে সমস্ত প্রধান নদী সেগুলো কি কি? তিস্তা, মহানন্দা, জলঢাকা, কালজানি, রায়ঢাক, সংকোষ, এগুলো হচ্ছে সবই উত্তরবঙ্গের নদী বা উত্তরের পার্বত্য অঞ্চলের নদ নদী। ঠিক আছে? এবার এই নদীগুলোর বৈশিষ্ট্য মানে একটু জেনে নিলে কি বলতো, অ্যাকচুয়ালি মানে ভূগোলে একটু কনসেপচুয়াল কোশ্চেন হয়, তোমরা কোশ্চেন যখন সলভ করো বুঝতে পারো, মানে অনেকটা কনসেপচুয়াল কোশ্চেন হয়। ঠিক আছে? এগুলো একটু বোঝা খুবই জরুরি, নাহলে পারা মুশকিল আছে। সে রিলিফ থেকে শুরু করে, নদী থেকে শুরু করে বা অন্যান্য কিছু একটু হয়তো এগুলো মানে অল্প অল্প করে পয়েন্ট লিখিয়ে দেবো। ঠিক আছে? যেমন ধরো বৈশিষ্ট্য কিছু আমাদের জেনে নিতে হবে। ঠিক আছে? যেমন কি, যে উত্তরে যেহেতু পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে, বড় গোলা জলে পুষ্ট, সেইগুলো কারণ হচ্ছে এইগুলোতে, এই সমস্ত নদীতে সারা বছর জল থাকে। ঠিক আছে? আর এই নদীগুলো সাধারণত পাহাড়ি অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে এবং প্রবাহিত হচ্ছে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে। ঠিক আছে? তাহলে নদীগুলো প্রবাহিত হয়ে কোন দেশে মিলিত হয়েছে? বাংলাদেশের যমুনা এবং পদ্মা নদীর সঙ্গে বেশিরভাগ নদী মিলিত হয়েছে। ঠিক আছে? কার সঙ্গে মিলিত হয়েছে? যে এরকম প্রশ্ন হতে পারে যে উত্তরবঙ্গের নদীগুলো কোন নদীতে মিলিত হয়েছে বা কোথায় মিলিত হয়েছে, একেবারে বঙ্গোপসাগর না দিয়ে এরকম বলতে পারে যে বাংলাদেশে বেশিরভাগ যমুনা এবং পদ্মাতে মিলিত হয়েছে উত্তরবঙ্গের নদীগুলো। সেই কারণে বন্যা হলে সবই বাংলাদেশে বাংলাদেশের যমুনা এবং পদ্মা। হ্যাঁ। আচ্ছা, এখানে যে নদীগুলো লেখা হয়ে গেছে আশা করি এবার একটু তিস্তা হেডিং করো। লেখো সিকিমের জেমু হিমবাহ থেকে, আচ্ছা দৈর্ঘ্যটা প্রথমে লিখে নাও, দৈর্ঘ্য লেখো। তিস্তার দৈর্ঘ্য 315 কিমি। তিস্তা দৈর্ঘ্য লেখো 315 কিমি। দেখো, উত্তরবঙ্গের প্রধান নদী হলো তিস্তা। উত্তরবঙ্গের প্রধান নদী তিস্তা। তিনশো পনেরো কিমি। এবার কোথা থেকে উৎপন্ন হয়েছে উৎস লেখো। সিকিমের উৎস লেখো। সিকিমের মানে সিকিমের জেমু হিমবাহ থেকে হিমবাহ থেকে লাচেন লাচেন ও লাচুং লাচেন ও লাচুং হয়েছে। লাচেন এবং লাচুং এই দুটো নদীর মিলিত হয়ে তিস্তা উৎপন্ন হয়েছে। লাচেন ও লাচেং লাচেন এবং লাচুং দুটি মিলিত হয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাচেন এবং লাচুং নদীর মিলনে তিস্তা জন্ম হয়েছে বা তিস্তা নদীর তৈরি হয়েছে। কি গো, এত দেরি কেন? বেরা, প্রয়োধি বেরা। রুটিন দেখো নি, ক্লাস কখন হবে?
আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিংটা ক্লাস শেষ হয়ে গেলে আপলোড করে দেওয়ার পরে দেখে নেবে, ঠিক আছে? ওকে, এখন যতটুকু হচ্ছে খাতা বের করে লিখতে থাকো। পশ্চিমবঙ্গের জিওগ্রাফি হচ্ছে, মানে পশ্চিমবঙ্গের নদ নদী হচ্ছে, ঠিক আছে? চলো। আচ্ছা, তাহলে তিস্তা নদী দৈর্ঘ্য 315 কিমি হলো। উৎপত্তি হচ্ছে সিকিমের জেমু হিমবাহ থেকে, এবং দুটো উপনদী, মানে ছোট ছোট নদী লাচুং এবং লাচিং নদী দুটোর মিলিত প্রবাহ হলো এই তিস্তা নদী, ঠিক আছে? এবং কোথা থেকে প্রবাহিত হয়েছে? এটা সাধারণত জলপাইগুড়ি এবং দার্জিলিং এর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে বাংলাদেশে যমুনার সঙ্গে মিশেছে, ঠিক আছে? লিখে নাও, লেখো। এটি দার্জিলিং ও জলপাইগুড়ির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের যমুনা নদীতে মিশেছে। কয়েকটা উপনদীর নাম লিখে নাও, অর্থাৎ তিস্তার কয়েকটা উপনদীর নাম লেখো। এগুলো তিস্তার কয়েকটি উপনদীর নাম লেখো। আমি আবার বলে দিচ্ছি, এই তিস্তার কয়েকটা উপনদী বা এই যে তিস্তা, তোরসা, এই সমস্ত উপনদীগুলো বেশিরভাগ ছেলে মেয়েদের করতে হবে না, কারণ এগুলো অতটা আসে না। তবে যারা WBCS নিয়ে পড়াশোনা করবে বা হচ্ছে একদম মানে এই এই সমস্ত পরীক্ষাতে এই সমস্ত কিছু কিছু নদীর নাম দিয়ে দেয়, আহ, খুবই কঠিন নাম দিয়ে দেয়, মানে অড নাম যেগুলো কেউ জানে না, ঠিক আছে? যেরকম বলে দেবে রামাম বা রিয়াং, কার উপনদী, কোন নদীর উপনদী, ঠিক আছে? বা লিস, রংপো, এগুলো মানে কেউ জীবনে নাম শুনেনি, হয়তো সেই অঞ্চলে যে থাকে, অর্থাৎ মানে মানে খুব কম জন যে যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে যারা থাকে তারা হয়তো জানবে। এগুলো এই সমস্ত নামগুলো অতটা চর্চায় আসে না, তখন ওই দুই একটা প্রশ্ন এরকম দিয়ে দেবে যেগুলো কেউ পারবে না, ঠিক আছে? আচ্ছা, উপনদী কয়েকটা লিখে নাও, লেখো। বাংলাদেশের যমুনা নদীতে মিশেছে। উপনদীর নাম লেখো। রঙ্গিত, রামাম, রিয়াং, হ্যাঁ হ্যাঁ, রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্প, হ্যাঁ হ্যাঁ। রাম্মাম, রিয়াং রহস্য 29 টাকার 19 রিয়াং, রঙ্গিত র অমৃগ রহস্য রঙ্গিত, লসই তালবে সলিস। ও আচ্ছা আচ্ছা, তাই? হ্যাঁ। ও ও আচ্ছা আচ্ছা, সিদ্ধাপং, হ্যাঁ। ও হ্যাঁ হ্যাঁ হুম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। হুম, হ্যাঁ হ্যাঁ, কাছে কাছে নিজের নিজের মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ, এই যেমন এই রাম্মাম, এই হ্যাঁ রাম্মাম যে বিষয়টা তুমি তুমি হয়তো জানো, কিন্তু বাকিরা কেউ আমরা কিন্তু জানি না অতটা, এই রাম্মাম রাম্মাম। হ্যাঁ। হুম।
হ্যাঁ হ্যাঁ, সিদ্রাপম, দার্জিলিং এ। হ্যাঁ হুম, হুম, হ্যাঁ 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 হ্যাঁ, হয় এরকমই হয় তো। ঠিক আছে, চলো তাহলে অনেক কিছু হলো। আচ্ছা, রিয়াং, রিয়াং ওইগুলো হচ্ছে লেখক কি বললাম, রিয়াং, রঙ্গিত, তারপর রামাম। আচ্ছা, আচ্ছা মৌমিতা নেই ক্লাসে, কি আগের দিনের মতো ক্লাসে ছিল না, আজকে নেই ক্লাসে, কি ব্যাপার? কোচে গেলাম। আচ্ছা ঠিক আছে, মৌমিতাকে আসলে জিজ্ঞাসা করবো এখন। ঠিক আছে, তোমরা জিজ্ঞাসা করতে পারো। খেঁচা হতে হবে, ঠিক আছে, নাহলে সমস্যা হয়ে যাচ্ছে। পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না আমার, মানে পড়ানোর যে আগে সেই ইয়েটা ছিল সেটা হচ্ছে না, গল্প হয়ে যাচ্ছে বেশি। ঠিক আছে, চলো। আর এবারে উল্টো পাল্টা, সেটাই করতে হবে এবারে। ইয়ার কি হচ্ছে, আমার একটা কোশ্চেন করতে কত ইয়ে হয় জানো, পরীক্ষা পরীক্ষা দেবে না শুধু ইয়ে, সে সে আমি দেখবো এখন, পরীক্ষা পরীক্ষা। হ্যাঁ, চলো লেখো। যেটা বলছিলাম, রাম্মাম, আচ্ছা রিয়াং, লিসু, লসই তালবিস, এই সরি না কি বললাম, কি লাস্ট কি হলো? না না না, হ্যাঁ হ্যাঁ লিস লিস লিখছি, লসই তালবিস লিস। আচ্ছা আর লিখতে হবে না, চলো। আচ্ছা, তিস্তা নদী হচ্ছে কি বলতো, যেহেতু তরা এবং ডুয়ার্সের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, তো অ্যাকচুয়ালি একটু উপরের পার্বত্য অঞ্চলের সমস্ত জলগুলো এই যে সমতলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ সমতল মিন্স হচ্ছে খুব একটা সমতল না, মোটামুটি বেশিরভাগ সমতল আর কি। সেইখানে তরা এবং ডুয়ার্সের মধ্য দিয়ে প্রবাহিত হয় বলে প্রচুর মানে বন্যা হয় আর কি বর্ষাকালে। সেইখানে তিস্তাকে ত্রাসের নদী বলা হয়। ঠিক আছে, লিখে নাও। তিস্তা নদীতে বর্ষাকালে ভয়ানক বন্যার সৃষ্টি হয় বলে তিস্তাকে ত্রাসের নদী বলা হয়। তিস্তাকে ত্রাসের নদী বলা হয়। ভয়ানক বন্যার সৃষ্টি হয় বলে তিস্তাকে ত্রাসের নদী বলা হয়। হুম, আচ্ছা নেক্সট লেখো মহানন্দা। মহানন্দা অ্যাকচুয়ালি এগুলো মানে ভূগোলের বিশেষ করে এই সমস্ত অঞ্চলগুলোকে মানে যদি পরিদর্শন করা হয় না, খুবই মনে থাকে, পড়তে লাগে না। এই মানে জলপ্রপাত থেকে শুরু করে পাহাড় পর্বত, যারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, এই যেমন বললে মঞ্জিনা বললো, তারপরে তুমি বললে যে এইখানে ঘুরতে গেছিলাম একটা জায়গা, লাচুং একটা জায়গা, লাচুং তো একটা জায়গা অবশ্যই, ওই সেই লাচুং, লাচুং এ যাই না সব, লাচুং লাচুং একটা ওই ওখান থেকে প্রবাহিত হচ্ছে নদী। এই ঘোরাঘুরি করলে ওখানকার নদী সম্পর্কে এ হলে তখন আর ওই পড়াশোনা লাগে না, সারা জীবন মনে থাকবে, এগুলো হচ্ছে লাইফ টাইম আছে। ওই কারণে বেশি ঘুরতে হবে, কিন্তু ঘোরাঘুরি অতটা তো হয় না, সেখানে যতটুকু হয় আর কি। মহানন্দা দৈর্ঘ্য লেখো 290 কিমি। 290 কিমি, এগুলো দৈর্ঘ্য অতটা লাগবে না, তবুও লিখিয়ে দিলাম। ওই প্রথমে 30টা করে নিতে পারো, বাকিগুলো লাগবে না। আচ্ছা, উৎস কোথা থেকে উৎপন্ন হয়েছে লেখো। পাগলা ঝোড়া প্রস্রবণ থেকে উৎপন্ন হয়েছে। পাগলা ঝোড়া প্রস্রবণ, পাগলা ঝোড়া প্রস্রবণ থেকে মহানন্দা উৎপত্তি হয়েছে।
হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পাগলাঝোড়া প্রস্রবণ থেকে উৎপন্ন হয়েছে। হয়েছে। নেক্সট দেখো, গতিপথ। গতিপথ লিখতে হবে না, লেখো দার্জিলিং থেকে প্রবাহিত হয়ে দার্জিলিং থেকে প্রবাহিত হয়ে দক্ষিণ পূর্ব দিকে ও পশ্চিমে বিহারে প্রবেশ করেছে, শেষে মালদার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, শেষে দক্ষিণ পশ্চিম লেখো, দক্ষিণ পূর্ব পশ্চিমে বিভিন্ন দিক থেকে ঘুরে ঘাড়ে আহ, মালদাতে প্রবেশ করেছে, দেখো মালদার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। প্রবাহিত হয়ে কোথায় মিশবে সাধারণত? মিশবে সাধারণত কোথায় বলো? কোথায় মিশতে পারে, কোন নদীতে মিশতে পারে বলো? ইয়েস, পদ্মাতে মিশেছে, দেখো। হুম? বললাম যে দার্জিলিং এর মধ্য দিয়ে দক্ষিণ পশ্চিমে বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে শেষে মালদাতে প্রবাহিত হয়ে পদ্মা নদীতে মিশেছে। নেক্সট লেখো তোরসা। আচ্ছা, এক মিনিট, এক মিনিট। মহানন্দা মালদা জেলাকে দুই ভাগে ভাগ করেছে। মালদা জেলাকে দুই ভাগে ভাগ করেছে মহানন্দা। নেক্সট লেখো মহানন্দার তীরে শিলিগুড়ি শহরটি, মহানন্দার তীরে শিলিগুড়ি শহরটি অবস্থিত। গল্প একটু, মহানন্দা তীরে শিলিগুড়ি শহরটি অবস্থিত। মহানন্দা তীরে শিলিগুড়ি শহরটি অবস্থিত। শিলিগুড়ি শহরটি অবস্থিত। একেবারে গিয়ে দেখে আসবে ডাইরেক্ট। হ্যাঁ, সেটাই। শিলিগুড়ি জংশন।
হুম হুম। আচ্ছা, তাহলে মহানন্দা হলো। ওকে, এবার লেখো তোরসা। হ্যাঁ, ও দু একটা উপনদী লিখে নাও। লেখো কুলিক। এক নম্বর লেখো কুলিক। হুম, এটা একটা উপনদী। কুলিক। কালিন্দী। কালিন্দী। হুম, কালিন্দী। আর ওই কালিন্দী বলেছি? কোথায় বলেছি? কেলেঘাই বলেছিলাম। হয়, কালিন্দী আছে আছে, ওই হতেও পারে, নাম হতে পারে। আছে, কালিন্দী নদী আছে, হ্যাঁ। আর ওটা হচ্ছে উপনদী। যেমন ধরো ভাগীরথী দুটো আছে, একটা হচ্ছে আমাদের এখানে ভাগীরথী, আর একটা কোথায় বলো তো? হ্যাঁ, চলো তোরসা লেখো, তাড়াতাড়ি লেখো, টাইম নেই। এখন অনেকগুলো, দুটো তিনটে বাকি আছে। উত্তরবঙ্গের নদী। তোরসা লেখো। উৎপত্তি হয়েছে লেখো, চুম্বী উপত্যকা থেকে উৎপন্ন হয়েছে তোরসা নদী। চুম্বী উপত্যকা থেকে উৎপন্ন হয়েছে তোরসা নদী। ঠিক আছে, এটা হচ্ছে ভুটানে অবস্থিত। হ্যাঁ, মনে রাখবে, চুম্বী উপত্যকাটা ভুটানে অবস্থিত, ভুটানে। হ্যাঁ বলো। ঠিক আছে, চলে যাও। হ্যাঁ, আর বেশি না, আর 5-7 মিনিট হবে। ঠিক আছে, তোরসা লেখো। তোরসা ওই উৎপন্ন হয়েছে চুম্বী উপত্যকা থেকে, ভুটানে অবস্থিত এই উপত্যকাটা। ঠিক আছে, চলো নেক্সট লেখো। উম, তোরসাকে তিব্বতে একটা নাম আছে, তিব্বতের লোকেরা এই তোরসাকে মাচু বলে। মাচু। মায়াকার চশো মাচু। মানে ওরা আর কি তোরসা বলে না, আমরা তোরসা বলি। ওই ভাষা, অর্থাৎ তিব্বতের মানুষরা এই নদীকে বলে মাচু। এবং ভুটানের এই নদীটা কে বলা হয় আমাচু। আমচু। 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 ঠিক আছে, আকার মৌকার চহসু। লাস্ট পয়েন্ট। তোরসার উপনদী লেখো হলং এবং কালজানি। হলং কালজানি, এগুলো পরীক্ষা আসে কিন্তু। হলং এবং কালজানি কার উপনদী? তোরসার উপনদী। এই দেখো, আমি নাকি হেডফোনে কথা বলছি। আমি, হ্যাঁ হলং বলেছি। এবার আমার সাউন্ড শোনা যাচ্ছে না কি? সবাই শোনা যাচ্ছে না? হ্যালো বলো। আচ্ছা, তোরসার উপনদী লেখো হলং, কালজানি। চলো নেক্সট লেখো জল ঢাকা। হলং, হল অনুষ্কার হলং। কালজানি। জল ঢাকা লেখো। জল ঢাকা। উৎপত্তি হয়েছে কোথা থেকে লেখো, সিকিম ও ভুটান সীমান্তে বিদাং হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। বিদাং। সিকিম ও ভুটান সীমান্তে বিদাং হ্রদ থেকে উৎপন্ন হয়েছে।
ভুটান সীমান্তে বিদাং হ্রদ থেকে উৎপন্ন হয়েছে? আর কিছু করতে হবে না এখান থেকে। জল ঢাকা পতিত হয়েছে কোথায়? ওই যমুনা নদীতে মিশেছে, ওই করতে হবে না অতটা। আচ্ছা, আরেকটা জিনিস লিখে নাও এখানে, গরুমারা অভয়ারণ্য জলঢাকা নদীর তীরে অবস্থিত। কোথায়? ঠিক আছে, তারপরে লিখো রাইট। গরুমারা অভয়ারণ্য জলঢাকা নদীর তীরে গড়ে উঠেছে। না, 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 জলঢাকা। লেখো বিদাং হ্রদ থেকে উৎপাচ্ছে। রাইট হাক, লাস্টে রাইট হাক। রাইট হাক। রাইট হাক এক নদী। রাইট হাক একটা নদী গো, রাইট হাক। উত্তরবঙ্গে একটা নদী। লেখো উৎস কোথা থেকে উৎপন্ন হয়েছে? লেখো ভুটানের চুমালহরি শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে। চুমালহরি শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে। উপনদী আমি বলিনি তো, লিখতে হবে না। রাইট হাক। চোমাল লেখো ভুটানের চোমালহরি শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে। চুমাল, চৌকার ময়কাল চুমাল। হ্যাঁ, চুমালহরি শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে। কোথায় মিশেছে লিখে নাও, জলঢাকা নদীতে মিশেছে। ঠিক আছে, চলো এই পর্যন্ত আজকে নদ নদী সম্পর্কে হলো। ঠিক আছে, বাকি পার্টটা পরের দিন হবে। ঠিক আছে, বাকি পার্টটা পরের দিন হবে।